সবাইকে শুভেচ্ছা জানাই, দেশে বিদেশে সবাইকে। আওয়ামী লীগ এদেশের মানুষের আত্মার সাথে মানুষের সম্পর্ক। আমরা পেয়েছি সেই বাংলাদেশ আজকে আক্রান্ত। আওয়ামী লীগ ইনশাল্লাহ এদেশের মানুষের জনগণের অধিকার প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন। বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যত উন্নয়ন সাধিত হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। আওয়ামী লীগের হাত ধরেই আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র পেয়েছি, আমরা আমাদের ভাষা পেয়েছি এবং ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত আনা এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও যদি ইনক্লুসিভ ইলেকশন হয় বাংলাদেশে, সেখানে আওয়ামী লীগ আসবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের মানুষের কী অবস্থা। মব জাস্টিসের নামে সমাজের শুধু ভালো মানুষগুলো নয়, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আমরা আশা করি, বিশ্বাস করি ৭৪তম এই প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং ইনশাআল্লাহ অচিরেই বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে ফেরত গিয়ে আওয়ামী লীগ আবার তার পুরনো রাজনীতিতে ফিরে আসবে। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন। আমাদের আজকের প্রত্যয় আমরা যাতে আগামী অনতিবিলম্বে কিছুদিনের মধ্যেই খনি অবৈধ অসাংবিধানিক ইউনিসকে উৎখাত করে আবারও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধান পুনর্বহাল করে বাংলাদেশের জনগণের এই মামলার তদন্তকারী কর্মকর্তাকেও হুমকি স্বরূপ বিভিন্ন কথাবার্তা ওই কথোপকথনে প্রকাশিত হয়। তদন্তকারী কর্মকর্তা এই রেকর্ডটি কালেক্ট করেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে এটি সঠিক কিনা এর ভেরিফিকেশন রিপোর্ট উনি গ্রহণ করেন। দেখা যায় যে এই দুটি কথোপকথন এই দুজন আসামিরই। অতঃপর প্রসিকিউশন এই রিপোর্টের ভিত্তিতে ট্রাইব্যুনালে আইনের 11(4) ধারায় একটি আদালত অবমাননার প্রসিডিংস ইস্যু করার জন্য আবেদন প্রেরণ করেন। তারই প্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে পার্সোনাল অ্যাপিয়ারেন্স অর্থাৎ তাদের সশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য আদেশ প্রদান করেন। কিন্তু এ দুজন অ্যাকিউজডের কেউই ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়ে তাদের পক্ষে কোনো জবাব দেননি। অতঃপর ট্রাইব্যুনাল তাদেরকে হাজির হওয়ার জন্য ফর অল ফেয়ারনেস দুটি বাংলাদেশের বহুল প্রচলিত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এবার দেখা গিয়েছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস অর্থাৎ গোটা অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের দুদকের বিরুদ্ধে উকিলের নোটিশ পাঠালেন। এবার অর্থাৎ এই উকিলের নোটিশের মাধ্যমে তিনি দুটি সংস্থা অর্থাৎ সরকার এবং দুদক দুয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করেছে বলেই ধরে নেওয়া হচ্ছে। আর এখন প্রশ্ন উঠছে যে এই উকিলের নোটিশের বাস্তবতা কি, সেখানে কি উল্লেখ করলেন টিউলিপ এবং সেখান থেকে কি কি বিষয় কি কি অভিযোগ উঠে আসলো। তার পাশাপাশি জানানো হয়েছে যে এই উকিলের নোটিশের উত্তর যদি আগামী 30 জুনের মধ্যে না দেওয়া হয় তবে টিউলিপের পক্ষের আইনজীবী ধরেই নেবে যে অন্তর্বর্তী সরকার ও দুদকের কাছে টিউলিপের বিরুদ্ধে কোনো রকম মামলা নেই, সমস্ত মামলারই পূর্ণ হয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা তথা ব্রিটেন সাংসদ টিউলিপ সিদ্দিক এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও দুদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠালেন। এই দুই সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ টিউলিপের। এখন প্রশ্ন উঠছে উকিল নোটিশের বাস্তবতা কি, তিনি কি উল্লেখ করলেন ওই নোটিশে, হঠাৎ কেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও দুদকের বিরুদ্ধে এই নোটিশ পাঠানো হলো। পাশাপাশি আগামী 30 জুনের মধ্যে এই উকিল নোটিশের উত্তর না পাওয়া গেলে টিউলিপের পক্ষের আইনজীবীরা ধরে নেবেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আর কোনো মামলা নেই, সমস্ত মামলার ফয়সলা সম্পন্ন হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতি হস্তক্ষেপের প্রচেষ্টা ও সুনাম নষ্ট করার পরিকল্পিত প্ররোচনা চালানোর অভিযোগ তুলেছেন ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। ডক্টর মোহাম্মদ ইউনূস ও দুদককে পাঠানো টিউলিপের উকিল নোটিশে এই অভিযোগ তোলা হয়েছে বলেই সূত্রের খবর। এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক টানা ৪র্থবার এমপি নির্বাচিত হওয়ার পর এবার দেশটির মন্ত্রিসভার সদস্য হয়েছে বলে জানিয়েছে রয়টার্স এবং ব্লুমবার্গ। মঙ্গলবার আলাদা প্রতিবেদনে একথা জানিয়েছে তারা।
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হিসেবে তিনি আর্থিক সেবা খাতের দেখভাল করবেন। টিউলিপ সিদ্দিক আগের কনজারভেটিভ সরকারের অধীনে HSBCর সাবেক ব্যাংকার বিম এফোলামির স্থলাভিষিক্ত হবেন। একই সঙ্গে ব্রিটেনের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মন্ত্রী হতে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মন্ত্রী হিসেবে তার নিয়োগের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। লেবার পার্টি বিরোধী দলে থাকার সময় টিউলিপ এই পদে ছায়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এবার চতুর্থবারের মতো ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন। সদ্য সমাপ্ত নির্বাচনে 23,432 ভোট পেয়ে টানা চতুর্থবার এমপি নির্বাচিত হন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দলের ডন উইলিয়ামস পান 8,462 ভোট। 2021 সাল থেকে